হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। তাহলে অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমে দেখো, লকের মতে সহজাত অধিকার, সহজাত অধিকার বলতে স্বাভাবিক অধিকারের কথা বলা হচ্ছে। দেখো কি বলা হচ্ছে, লকের মতে প্রকৃতির রাজ্য ছিল প্রাক রাজনৈতিক। এই প্রাক রাজনৈতিক প্রকৃতির রাজ্যে পরিচালিত হতো স্বাভাবিক আইনের দ্বারা। এই যে প্রাক রাজনৈতিক প্রকৃতির রাজ্য, সেটা পরিচালিত হতো কিসের দ্বারা? স্বাভাবিক আইনের দ্বারা। এই স্বাভাবিক আইন ছিল যুক্তির শাসন, অর্থাৎ এই প্রাক রাজনৈতিক জীবনেও মানুষের আচরণ নিয়ন্ত্রণমুক্ত ছিল না, প্রত্যেকেই যুক্তির অনুশাসন মেনে চলত। এই যুক্তির অনুশাসনই হলো স্বাভাবিক আইন। আর যেহেতু প্রত্যেকে যুক্তির অনুশাসন মেনে চলত, সেহেতু এই সমাজে একজন আরেকজনের জীবন স্বাধীনতা ও সম্পত্তির কোনো ক্ষতি করতে পারে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, লকের মতে প্রকৃতির রাজ্যে মানুষ কতগুলি স্বাভাবিক অধিকার ভোগ করত, যেমন জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। এই সকল অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারণেই প্রকৃতির রাজ্যে স্বাভাবিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় সমাজে সরকারের প্রধান দায়িত্ব এবং উদ্দেশ্য বলে লক মনে করেন। এই অধিকারের মধ্যে অন্যতম অধিকার হলো সম্পত্তির অধিকার। জীবন, স্বাধীনতা ও সম্পত্তিকে লক সাধারণভাবে সম্পত্তির অধিকার বলে অভিহিত করেছেন। তার মতে জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার মানুষের অন্যতম স্বাভাবিক অধিকার। এই অধিকার মানুষের অর্জিত অধিকার নয়, এগুলি মানুষের সহজাত। লক বলেছেন, ঈশ্বর মানুষকে শুধু সৃষ্টিই করেননি, উন্নত জীবন উপলব্ধির জন্য তাকে তিনি কতগুলি সহজাত কর্তৃত্বের ক্ষমতা দিয়েছেন। স্বাভাবিক আইন এই অধিকারগুলির উৎস। প্রকৃতির রাজ্যে স্বাভাবিক অধিকার ছিল পরস্পরের কাছে ব্যক্তির কতগুলি দাবি, যার দ্বারা একজন অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করত না। রাষ্ট্রীয় সমাজে ব্যক্তির দাবি দাঁড়ালো রাষ্ট্রের কাছে। এর দ্বারা ব্যক্তি তার আচরণের ওপর থেকে রাষ্ট্রীয় হস্তক্ষেপ নিষিদ্ধ করে। লকের মতে স্বাভাবিক অধিকার ব্যক্তিত্বের অঙ্গস্বরূপ এবং সেই কারণে তার হস্তান্তর করা যায় না। মানুষ যুক্তিবাদী জীব, সুতরাং এই অধিকার তারই। সমাজ যখন এই অধিকারকে স্বীকৃতি প্রদানের দ্বারা কার্যকর করে, তখন প্রকৃতির রাজ্য রূপান্তরিত হয় রাষ্ট্রীয় সমাজে। হবসের মতে শান্তি ও নিরাপত্তার জন্য দরকার চরম কর্তৃত্ব সম্পন্ন শাসন ব্যবস্থা। অপরপক্ষে লক কেবলমাত্র বেঁচে থাকাটাকে শান্তি ও নিরাপত্তা বলে মনে করেন না। তার মতে মানুষের শান্তি ও নিরাপত্তার অস্তিত্ব থাকে তখনই যখন রাষ্ট্রীয় সংগঠন এই সুবিধাগুলি সুরক্ষিত রাখে। তিনি মনে করেন ব্যক্তির পরিশ্রমের ফলশ্রুতি হলো সম্পত্তি। এই সম্পত্তি উপভোগ করাই হলো সুবিধাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লকের স্বাভাবিক অধিকারের তত্ত্ব বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে, স্বাভাবিক অধিকারগুলি সকলে সমানভাবে ভোগ করে, তাই এই অধিকার সাম্যনীতির ওপর প্রতিষ্ঠিত। 2, এই অধিকারগুলি ব্যক্তির অধিকার, সরকারের বা রাষ্ট্রের নয়। 3 নম্বর হচ্ছে দেখো, স্বাভাবিক অধিকারগুলি যা তারা প্রকৃতির রাজ্যে ভোগ করত, সেগুলি সুরক্ষিত রাখার জন্যই মানুষ চুক্তি করে রাষ্ট্র গঠন করলো এবং রাষ্ট্রের হাতে এই অধিকারগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। 4 বলা হচ্ছে দেখো, স্বাভাবিক অধিকার সহজাত এবং ঈশ্বর প্রদত্ত। মানুষ সকল অবস্থাতেই এই অধিকারগুলি ভোগের অধিকারী। 5, লকের স্বাভাবিক অধিকারের ধারণাটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকেও লক ব্যক্তিকে উপেক্ষা করেনি। তারপরের পার্টটা কি আছে? সীমাবদ্ধ সরকার বা শাসন ব্যবস্থা। এই পার্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে,
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো এবারে দেখো পরের পার্টটা। দেখো, সীমাবদ্ধ শাসন ব্যবস্থা হলো আধুনিক উদারনীতিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই দিকটির আভাস পাওয়া যায় লকের তত্ত্বের মধ্যে। হবস রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেননি, কিন্তু লক মনে করেন যে রাষ্ট্র ও সরকার অভিন্ন নয়। তার মতে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো রাষ্ট্র, সরকার নয়। সরকারের গঠন ও পরিবর্তন রাষ্ট্রীয় ক্ষেত্রকে প্রভাবিত করে না। লকের মতে সরকারের ক্ষমতা সীমাবদ্ধ। এক চরম লক্ষ্যের দ্বারা সরকার পরিচালিত হয় এবং সেই লক্ষ্য হলো জনকল্যাণ। তিনি মনে করতেন যে সরকারের প্রধান কর্তব্য হলো মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষা করা। এগুলি হলো মানুষের জন্মগত মৌলিক অধিকার। এই সব অধিকার রক্ষার দ্বারা জনকল্যাণ সাধন সম্ভব। চুক্তি অনুসারে এই অধিকারগুলি রক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করে। সরকারের কাছে গচ্ছিত মৌলিক অধিকারগুলি রক্ষিত না হলে বা তাদের অপব্যবহার ঘটলে জনগণের পক্ষে সরকারের পরিবর্তন ঘটানোর পথে কোনো আইনসঙ্গত বাধা থাকবে না। জনগণের প্রতি এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে প্রতিনিয়ত সরকারের ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। ব্যক্তির মতে সরকারকেও আইনের নিয়ন্ত্রণ মেনে চলতে হয়। এইভাবে লক সরকারের ক্ষমতা সীমিত করে দিয়ে তাকে জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠা করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, লক জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ওছি শব্দটি ব্যবহার করে। এর দ্বারা সরকারকে জিম্মাদার হিসাবে দেখানো এবং জনগণকে প্রকৃত সার্বভৌম মর্যাদা প্রদান করা হয়েছে। ভন যথার্থই বলেছেন যে ওছির সঙ্গে তুলনা করে লক কেবল জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত সরকারের কথাই বলেননি, এই নিয়ন্ত্রণকে আরও প্রগতিশীল করে তুলতে সচেষ্ট হয়েছেন। লকের মতে সরকার হলো একটি ওছিমূলক সংস্থা বা জিম্মাদার। আইনগত ওছি বা জিম্মাদার উভয় পক্ষের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, সরকার ও জনগণের মধ্যে অনুরূপ সম্পর্ক গড়ে ওঠে। লকের আসল বক্তব্য হলো জনগণই প্রকৃত ক্ষমতার অধিকারী। সরকার যে ক্ষমতা ভোগ করে তা আস্থাসূচক গচ্ছিত ক্ষমতা মাত্র। সরকার জনসমাজের কাছে দায়বদ্ধ থাকে। সরকার ও জনসমাজ সমান অধিকার ভোগ করে না। সরকার জনসমাজের প্রতিনিধি হিসাবে কাজ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সরকার যেহেতু একটি নিয়মতান্ত্রিক সংস্থা সেহেতু এর কাজও সীমাবদ্ধ। লকের মতে সরকারের কাজ জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষা করার মধ্যে সীমাবদ্ধ থাকে। এদিক থেকে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। প্রথমত, সরকারকে প্রাকৃতিক আইনের তাৎপর্য সরকারের দায়িত্ব সকলের কাছে জানাতে হয়। দেখো কি বলা হচ্ছে, সরকারকে প্রাকৃতিক আইনের তাৎপর্য সরকারের দায়িত্ব সকলের কাছে জানাতে হয় এবং আইন বিভাগ এই কাজটি সম্পাদন করে। দ্বিতীয়ত, এই আইন অনুযায়ী বিভিন্ন মানুষের মধ্যে বিরোধের মীমাংসা করার জন্য সরকারকে একটি নিরপেক্ষ কর্তৃপক্ষের ব্যবস্থা করতে হয়। তারপরে বলা হচ্ছে দেখো, সরকারের বিচার বিভাগকে এই কার্যটি সম্পাদন করতে হয়। তৃতীয়ত, বিদেশি শক্তির বিরুদ্ধে জনগণের স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই দায়িত্ব পালন করতে হয় সরকারের শাসন বিভাগকে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।